এক ভয়ঙ্কর অজানা সিরিয়াল কিলার যে শুধু বাচ্চাদের টার্গেট করত, বাচ্চাদের কিডন্যাপ করে তাদের বাবা মায়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের কাছ থেকে লুটে নিত লাখ লাখ টাকা। আর আজকের গল্পটা কোনো কাল্পনিক গল্প নয়। আজকের এই সিরিয়াল কিলার এখনও কোরিয়ার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর একজন সিরিয়াল কিলার হিসেবে পরিচিত, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। শুধুমাত্র তার নির্দয় কণ্ঠস্বর সবাই শুনেছে। সে এতটাই ধূর্ত আর ভয়ঙ্কর ছিল যে আজও দক্ষিণ কোরিয়ার মানুষ তার কণ্ঠস্বর শুনলে ভয়ে কাঁপতে শুরু করে। তো আজ এমনই অসাধারণ একটি সাসপেন্স থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। আজ এক্সপ্লেন করব 2009 সালে মুক্তি পাওয়া কোরিয়ান মুভি ভয়েস অফ এ মার্ডারার। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই কোরিয়ার একজন স্বনামধন্য নিউজ অ্যাঙ্কর হানকে দেখানো হয়, যে খুব নামী একটা টেলিভিশন চ্যানেলে কাজ করে, যার ফলে হানের পরিচিতিটা অনেক বেশি ছিল। সেখানে হান আজকে সেই সিরিয়াল কিলারের নিউজ প্রচার করছিল, যে একের পর এক বাচ্চাদের কিডন্যাপ করে তাদের মার্ডার করছিল। জঙ্গলের ভেতরে দুটি বাচ্চার লাশ পাওয়া গেছে, আর পুলিশ সেখানে যে ইনভেস্টিগেশন করছিল, হান সেটার নিউজে প্রচার করছিল। এদিকে পুরো দেশে হইচই পড়ে গেছে, কে এই কিডন্যাপার, কে এই সিরিয়াল কিলার, সে কেন বাচ্চাদের টার্গেট করে খুন করছে, কি তার মোটিভ। পুলিশ কিচ্ছু জানে না। রাতের বেলা কাজ শেষ করে হান বাসায় ফিরে। হান তার ছেলে জিহানকে অনেক বেশি ভালোবাসত, আর এই জন্যই তো বাসায় ফিরে তাড়াতাড়ি চলে যায় জিহানের রুমে। জিহান তখন ঘুমাচ্ছিল, কিন্তু তারপরও ঘুম থেকে নিজের ছেলেকে তুলে হান আদর করে আর তাকে বলে, তোমার যা ইচ্ছে তুমি তাই খেতে পারবে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, বাধা দেবে না। হানের এমন কথা বলার একটা কারণও ছিল, কারণ জিহান একটু হেলদি টাইপের বাচ্চা ছিল, আর এই জন্য তার মা জিউন তাকে মাঝে মধ্যে বকাঝকা করত, কম খেতে বলতো আর এক্সারসাইজ করতে বলতো। আর এই জন্য হান তার ছেলেকে বলে সে যা ইচ্ছে খেতে পারে, কেউ তাকে কিচ্ছু বলবে না, এতে জিহান খুশিও হয়। কিন্তু জিউন ছিল হানের একেবারেই বিপরীত। সে জিহানকে একেবারেই ছাড় দিত না, একেবারে আনহেলদি ফাস্টফুড খেতেই দিত না। এছাড়া তাকে নিয়ে যেত হসপিটালে ডক্টরের কাছে চেক আপ করানোর জন্য। এছাড়া তার শরীরে কতটা ফ্যাট আছে, কতটা তাকে কমাতে হবে, কতটা এক্সারসাইজ করতে হবে, এই সব কিছুই সে সারাদিন হিসাব নিকাশ করত। এদিকে জিহানকে দেখা যায় সে স্কুলে আসার পরে থেকেই তার একটা সিক্রেট প্লেসে চলে যেত, সেখানে বসেই সে খেলাধুলা করত। জিহানের একটা স্বপ্নও ছিল, সে তার বাবার মতোই একজন নিউজ অ্যাঙ্কার হতে চায়। আর এই জন্যই জিহান সেখানে মাঝে মধ্যে বসেই আয়নার সামনে একা একাই কথা বলার চেষ্টা করত। এছাড়া যখনই জিহান স্কুল থেকে ফিরত, তার মা তাকে বলতো কখনই লিফট ব্যবহার করতে না, তাকে সবসময় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য, কারণ এতে তার এক্সারসাইজ হবে। কিন্তু জিহান যখনই সুযোগ পেত সে লিফট ব্যবহার করত। আজকেও ঠিক একই রকম। কিন্তু জিউন বুঝে যায় তার ছেলে অভিনয় করছে, আর এই জন্য সে তাকে আবার অর্ডার দেয় নিচে যাবার জন্য এবং সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য। কিন্তু এইবার জিহান সিঁড়ি বেয়ে উঠতে যেয়ে অনেক বেশি হাঁপিয়ে যায়, এতে তার মন খারাপ হয়। সে জিউনকে বলে, তুমি আমার সাথে এমন কেন করো, তুমি কি আমাকে ঘৃণা করো? জিউন বলে, কখনোই না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি যা করছি তোমার জন্যই করছি। তুমি কি জানো মানুষ তোমার ব্যাপারে কি বলে? আমরা ঠিক করে ফেলবো, আমরা দুজনেই যদি চেষ্টা করি তাহলেই ঠিক হয়ে যাবে। আর এভাবেই জিউন আবার তার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে নিচে পাঠিয়ে দেয় এক্সারসাইজ করার জন্য। আর রাতের বেলায় দেখা যায় জিহান সোসাইটির পার্কে বসে একাই খেলাধুলা করছিল। ঠিক তখনই দেখা যায় হঠাৎ করেই জিহান সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে জিউন যখন এই বিষয়টা লক্ষ্য করে তার টেনশন হতে থাকে যে অনেকটা সময় হয়ে গেছে, জিহান এখনো বাসায় ফেরেনি। ওই সময়টাতে হান বাসায় ফিরলে জিউন তাকে সেই বিষয়টা বলে। হান বলে, টেনশন করো না, ছেলে মানুষ তো হয়তো একটু বেশি সময় খেলছে, চলে আসবে। খানিকটা বাদে হানেরও টেনশন হতে শুরু করে, আর এই জন্য সে নিজে চলে যায় সোসাইটির পার্কে। কিন্তু সেখানে জিহান ছিল না। তাড়াতাড়ি এসে সে সব জায়গায় কল করতে থাকে যেখানে জিহান যেতে পারে, কিন্তু কোথাও জিহান নেই। এইবার তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। অন্যদিকে জিউন তো প্রায় পাগল প্রায় হয়ে পুলিশে কল করতে যাবে, কিন্তু হান তাকে আটকায় আর বলে, আরও একটু অপেক্ষা করো, আমি আমার মতো করে চেষ্টা করি। ঠিক তখনই তাদের ফোনে একটা ফোন বেজে ওঠে। ফোনটা তুলতেই দেখা যায় সেটা ছিল কিডন্যাপারের ফোন, অর্থাৎ জিহান কিডন্যাপ হয়েছিল। কিডন্যাপার তাদের বলছিল, তুমি তো আমাকে ভুল প্রমাণ করে দিলে, আমি ভেবেছিলাম তুমি অনেক বেশি হাইপার হয়ে যাবে আর টেনশনে পড়ে যাবে, কিন্তু তুমি তো একেবারেই শান্ত রয়েছো। যাই হোক, তোমাদের ছেলে আমার কাছে। কথাগুলো শুনে জিউন আর হান দুজনের পায়ের নিচ থেকে যেন মাটি হারিয়ে ফেলছিল। এরপরে কিডন্যাপার তাদের বলে, কালকের মধ্যেই তোমার কাছে $100,000 চলে আসতে হবে, আর গাড়ির মধ্যেও তুমি একটা ফোন লাগিয়ে নাও। আমি ফোন করার পরে 3বার রিং হবার সাথে সাথেই কলটা তোমাকে উঠাতে হবে। এর গরমিল করলে
তোমার ছেলে মারা যাবে। আর পুলিশের কাছে যাবার কথা তো ভেবোই না। কালকের মধ্যে আমি টাকা পেয়ে গেলে তোমার ছেলেকেও তুমি পেয়ে যাবে। আর এরপরে কিডন্যাপার ফোন রেখে দেয়। জিউন সব কথা শোনার পরেই একেবারে ভেঙে পড়ে, কিন্তু হান তাকে শান্ত করে আর বলে, টেনশন করো না, আমি যে করেই হোক জিহানকে ফিরিয়ে আনবো। কিন্তু পরের দিনই দেখা যায় হান সবকিছু বলে অফিসে যাচ্ছিল। এটা দেখে একেবারেই অবাক হয়ে যায় জিউন আর বলে, তুমি এমন পরিস্থিতিতে কিভাবে অফিসে যাচ্ছ? হান তখন জিউনকে বোঝায়, তোমাকে তো বুঝতে হবে আমার উপরে অনেক দায়িত্ব রয়েছে। আমি এমনিতেই কাজ মিস দিতে পারি না। আমি এখন অফিসে যাব, আমার কাজটা অন্যকে বুঝিয়ে দেব। আর এরপরেই আমাকে যেতে হবে ব্যাংকে, কারণ টাকার জোগাড়টাও তো করতে হবে। এরপরেই হানকে দেখা যায় সে অফিস থেকে সরাসরি চলে যায় ব্যাংকে এবং সেখানে টাকার ব্যবস্থা করার জন্য সে একটা লোন নিয়ে নেয়। দেখা যায় টাকার ব্যবস্থা করার পরপরই হানের কাছে কল আসে আর কলটা ছিল কিডন্যাপারের। কিডন্যাপার তাকে বলে এখন গাড়ি আর টাকার ব্যাগ নিয়ে তাকে যেতে হবে এয়ারপোর্টের দিকে। আর সেখানে একটা খালি জায়গাতে টাকার ব্যাগ এবং গাড়িটাকে রেখে দিতে হবে। টাকার ব্যাগটা গাড়ির ভেতরেই থাকবে আর গাড়ির সবগুলো দরজা খোলা থাকবে এবং হানকে সেখান থেকে চলে আসতে হবে। হান তখনই তার ছেলে জিহানের কথা জিজ্ঞেস করে। কিডন্যাপার তখন বলে একবার টাকাগুলো সে বুঝে পেয়ে গেলে তার ছেলেকেও হান পেয়ে যাবে। এইদিকে সেই কিডন্যাপারকে দেখা যায় জিউনকেও কল করতে। জিউন সাথে সাথেই জিহানের ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে জিহানকে যেন না খাইয়ে না রাখতে, কারণ একেবারেই সে ক্ষুধা সহ্য করতে পারে না আর না খেয়ে থাকলে ও দুর্বল হয়ে পড়বে। কিডন্যাপার বলে জিহান চাইনিজ ফুড খেতে চাইছিল। জিউন স্বভাবসুলভভাবেই বলে চাইনিজ ফুড ওর জন্য ভালো হবে না, তুমি ওকে হেলদি কিছু খেতে দাও। এরপরেই সে জিহানের সাথে কথা বলতে চায়, কিন্তু কিডন্যাপার বলে জিহান এখন ঘুমাচ্ছে, ওর সাথে তুমি কথা বলতে পারবে না। এদিকে আবারও হানকে দেখানো হয়। হানকে বলেছিল কিডন্যাপার গাড়ির দরজা খুলে রেখে সেখান থেকে চলে আসার জন্য, কিন্তু হান সেটা করে না। সেখানে লুকিয়ে গাড়ির উপরে নজর রাখতে শুরু করে। তখনই হান শুনতে পায় গাড়ির ভেতরে ফোনটা বেজে ওঠে আর 3 বার বাজার সাথে সাথে হান দৌড়ে যেয়ে সেই ফোনটা তোলে। কিডন্যাপার তখন তাকে বলে তোমাকে তো বলা হয়েছিল টাকার ব্যাগটা রেখে গাড়ি খুলে রেখে চলে যেতে, তুমি সেটা করনি। হান বলে সেটা আমি কিভাবে করব, টাকার ব্যাগটা গাড়িতে, এভাবে দরজা খুলে রেখে চলে গেলে তো যে কেউ টাকার ব্যাগটা নিয়ে যেতে পারতো, তখন তো অনেক সমস্যা হবে। কিডন্যাপার বলে তোমার সেটা দেখার বিষয় নয়। এরপরেই কিডন্যাপার আবারও জিউনকে কল করে, কিন্তু এবার ফোনটা ওঠাতে একটু লেট হয়ে যায়। তখন কিডন্যাপার রেগে যায় আর জিউনকে বলে পরের বার ফোন 3 বার বাজার সাথে সাথেই তাকে ফোনটা ওঠাতে হবে, নয়তোবা ভালো হবে না। এরপরেই কিডন্যাপার হানের সাথে কথা বলে আর বলে এবার তোমাকে টাকার ব্যাগটা নিয়ে যেতে হবে নতুন লোকেশনে। আর সেখানে গেলেই তুমি দেখতে পাবে একটা টি ক্যাফে। আর সেই টি ক্যাফেরই নির্দিষ্ট একটা টেবিলের নিচে রাখা আছে একটা নির্দিষ্ট কাগজ। আর সেই কাগজেই লেখা থাকবে পরবর্তী ইনস্ট্রাকশন, যে তোমাকে পরবর্তীতে কি কি করতে হবে আর কোথায় যেতে হবে। হান সেটাই করে। একটু পরেই সে কিডন্যাপার আবারও কল করে জিউনকে আর বলে সেই টি ক্যাফেটা বন্ধ হয়ে গেছে, এখন হানকে যেতে হবে চিকেন প্লেসে, তুমি তাকে বলে দাও। জিউন সেটাই করে। হান ছুটে যায় সেখানে, কিন্তু সেখানে যাবার পরে হানের মনে হতে থাকে হয়তো আশেপাশেই কোথাও কিডন্যাপার লুকিয়ে আছে, আর এই জন্য সেখানে যেয়ে তাকে খুঁজতে শুরু করে। আর এরপরেই একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখেই সে তার কলার চেপে ধরে, বলে সে কে, এখানে কি করছে, তার পরিচয় কি। তখন সেই লোকটা বলে সে একজন পুলিশ অফিসার। আসলে তার স্ত্রী জিউনি এই সিচুয়েশনটার ব্যাপারে পুলিশের কাছে বলেছিল। এদিকে তখনই জিউনের কাছে কল করে সেই কিডন্যাপার আর বলে এবার আর আমি জিহানকে কিছুই খেতে দেব না। এতে জিউন কান্নায় ভেঙে পড়ে আর বলে সে যেন এমনটা না করে, কিন্তু কিডন্যাপার কোনো দয়া মায়া না দেখিয়েই ফোনটা কেটে দেয়। একটু পরে হান তাকে কল করে আর জিউনের উপরে সে রাগারাগি করতে থাকে, বলে কেন সে পুলিশকে খবর দিল, এখন যদি কিডন্যাপার এই বিষয়টা জেনে যায় তাহলে তাদের ছেলের কি হবে। এরপরেই দেখা যায় হান যখন সেই প্লেসে যায় কিন্তু সেখানে কিছুই ছিল না, না কোনো কিডন্যাপার না কোনো ইনস্ট্রাকশন। তখনই হান বুঝে যায় সে কিডন্যাপার বুঝে গেছে যে জিউন পুলিশকে কল করেছিল। এরপরেই দেখা যায় পুলিশ যেহেতু জেনেই গেছে এই কিডন্যাপের বিষয়, তাই তারা ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তাদের সাসপেক্ট লিস্টে থাকা বেশ কয়েকজন লোককে তারা জিজ্ঞাসাবাদ করে, অ্যারেস্ট করে, এমনকি তাদের ভয়েস স্যাম্পলও নেয়। এরপরেই একটা পুলিশ মিটিং দেখা যায় যেখানে পুলিশরা বলাবলি করছিল যখনই কিডন্যাপার কল করে তখন সে 2 মিনিটের কমই কথা বলে, যার ফলে তার লোকেশনটা ট্রেস করা একেবারেই অসম্ভব। একজন বলছিল যে এই কিডন্যাপার সে খুবই ভয়ঙ্কর এবং ধূর্ত চালাক। এদিকে ছেলেটা যেহেতু হানের ছিল তাই পুলিশের উপরে প্রেশারও ছিল অনেক বেশি, আর এই জন্য তারা ইনভেস্টিগেশনে অনেক বেশি জোর দেয়। হানের বাড়িতে অনেক পুলিশকে দেখা যায়।
পুলিশ সেখানে হানকে জিজ্ঞেস করে তার কোনো শত্রু আছে কিনা, সে কাউকে সন্দেহ করছে কিনা। এছাড়া তারা সেখানে ফোনটা ট্র্যাপ করারও ব্যবস্থা করে। হান বলে সে একজন সৎ নাগরিকের মতো জীবনযাপন করেছে, সৎ নিউজটাই প্রচার করেছে, তাই তার শত্রুর অনেক, যেটা গুণে শেষ করা যাবে না। এরপরেই হানকে দেখা যায় পার্কিং এরিয়াতে গাড়িতে বসে অপেক্ষা করছিল, কারণ কিডন্যাপার তাকে কল করবে। এরপরেই দেখা যায় কিডন্যাপার কল করে বলে তোমার এই কাজটা করা ঠিক হয়নি, তুমি পুলিশে খবর দিয়েছো। হান রেগে গিয়ে বলে তুমি কে আর তুমি কি চাও। তখনই কিডন্যাপার বলে দ্বিতীয়বার এমন ভুল করো না, তাহলে আমি আর ক্ষমা করব না, আমি তোমাকে আবারও কল করব। আর এটা বলেই সে ফোনটা রেখে দেয়। হান তখনই বুঝতে পেরে যায় যে কিডন্যাপার তার দিকে সর্বক্ষণিক নজর রাখছিল। এদিকে একজন পুলিশ অফিসারও হানের উপরে সবসময় নজর রাখছিল। কিছুক্ষণ পরেই দেখা যায় হান গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়েছিল, আর সেই পুলিশ অফিসারও হয়তোবা অন্যমনস্ক হয়েছিল। তখনই একজন ডেলিভারি বয় এসে সেই গাড়ির উপরে একটা কাগজ রেখে চলে যায়। ঘুম ভাঙতেই হান সেই নোটটা পায়, আর সেটা ছিল কিডন্যাপারের। সেখানে লেখা ছিল, আরে বাহ, তুমি তো খুব আরামায়েশী লোক, এমন একটা সিচুয়েশনে তোমার ঘুম পায়। হান এটা দেখে পাগল হয়ে যায়, চারপাশেই কিডন্যাপারকে খুঁজতে শুরু করে। হান সেখানে আশেপাশে ছুটোছুটি করে, কিন্তু কিডন্যাপারের আশেপাশে কোথাও দেখা মেলে না। এদিকে পুলিশ সেই নোটটার ব্যাপারে ইনভেস্টিগেশন করে, আর জানতে পারে সেটা একটা ডেলিভারি বয় রেখে গিয়েছিল। আর এই জন্য পুলিশ সেই ডেলিভারি বয়কেও খুঁজে বের করে ফেলে। কিন্তু ডেলিভারি বয় বলে সেই ব্যাপারে কিছুই জানে না। আসলে তাকে একজন অপরিচিত লোক এই কাগজটা রেখে আসতে বলেছিল, আর এর বিনিময়ে সে তাকে কিছু টাকাও দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেই ডেলিভারি বয় কিডন্যাপারের ব্যাপারে কোনো ইনফরমেশনই দিতে পারে না। এরপরেই পুলিশ হানকে আবারও জিজ্ঞেস করে সে কি কাউকে সন্দেহ করছে। হান অনেক ভাবার পরে বলে শত্রু তো অনেক আছে, কিন্তু একজনেরই সে সব থেকে বেশি ক্ষতি করেছে, আর সেই লোকটা হানের সাথে একই কোম্পানিতে কাজ করত। সেই লোকটা আসলে ঘুষ নিতে চেয়ে হানের কাছে ধরা পড়ে যায়। হান চাইলেই পারত সেই নিউজটাকে ধামাচাপা দেওয়ার জন্য। সেই লোকটাও হানকে অনেক রিকোয়েস্ট করেছিল, আর বলেছিল সে যেন এমনটা না করে, কিন্তু হান তার কথা শোনেনি, যার ফলে সেই লোকটার কয়েক বছর জেল হয়ে যায়। এরপরেই পুলিশ সেই লোকটাকে সন্দেহের তালিকায় নিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় একজন পুলিশ অফিসার গোপনে হানের গাড়ির ডিকিতে বসেছিল, যাতে করে হান এবং সেই কিডন্যাপারের উপরে নজর রাখতে পারে। হানও এই বিষয়টা জানতো। এভাবেই 3 থেকে 4 দিন কেটে যায়, কিন্তু কিডন্যাপারের কোনো খোঁজ খবরই পায় না। এই 3 থেকে 4 দিন সেই ডিটেকটিভ হানের গাড়ির ডিকিতেই বসেছিল, কিন্তু কোনো ক্লুই সে পায়নি। তারা দুজনেই হতাশ হয়ে পড়ে। এদিকে জিউনকে দেখা যায় তার এখন একটাই কাজ, ফোনের পাশে বসে থাকা আর সেই কিডন্যাপারের অপেক্ষা করা। হঠাৎ করেই ফোনটা বেজে উঠতেই তাড়াতাড়ি সে ফোনটা ওঠায়, কিন্তু দেখা যায় সেটা কিডন্যাপার নয়, বরং তার মা ছিল। জিউনের মা তাকে বলে জিহান কোথায়, সে তার সাথে একটু কথা বলতে চায়। আসলে জিহানের কিডন্যাপিং এর বিষয়টা তারা কোথাও জানায়নি। জিউন কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়, কারণ যে কোনো সময় কিডন্যাপার ফোন করতে পারে। এদিকে দেখা যায় কিডন্যাপার কল করে হানকে, আর বলে তোমার স্ত্রীর কি তার ছেলের প্রতি কোনো মায়া নেই? তাকে আমি কল করেছিলাম, অথচ তার ফোনটা এঙ্গেজ। হান বলে ওর ভুল হয়ে গেছে, তুমি ওকে মাফ করে দাও। কিডন্যাপার বলে ঠিক আছে, তোমার এবং তোমার স্ত্রীকে এবার একটা সিনেমা হলে আসতে হবে। এদিকে জিউনকে দেখা যায় সে একেবারেই নিরাশ হয়ে পড়েছিল, হতাশ হয়ে পড়েছিল। এখন আর তার কিছুই করতে ভালো লাগে না। সে চুপচাপ বসেই ছিল। হান তাকে বলে তাড়াতাড়ি রেডি হবার জন্য, তাদেরকে যেতে হবে। তখনই জিউন হানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর বলে হয়তোবা তাদের জিহান আর কখনো ফিরে আসবে না। এরপরে হান তাকে শান্ত করে এবং বলে সবকিছু ঠিক হয়ে যাবে। তারা যেতে শুরু করে, আর দেখা যায় সেই ডিটেকটিভ তখনও গাড়ির দিকেতেই ছিল। রাস্তায় জ্যামে পড়ার কারণে হান তখন গাড়িটাকে ফুটপাতে উঠিয়ে দেয়। কিছুক্ষণ পরেই কিডন্যাপার কল করে, আর বলে তোমাকে এবার লং ড্রাইভে যেতে হবে। এরপরে তাকে বিভিন্ন লোকেশনে যেতে বলে। একটা সময় বিরক্ত হয়ে হান তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করছে। কিডন্যাপার বলে সে শুধু নিশ্চিত হচ্ছে তাদের কেউ ফলো করছে কিনা। এরপরে যখন সে নিশ্চিত হয়ে যাবে যে কেউ তাদের ফলো করেনি, তখন সে তাদের এক্সাক্ট লোকেশনটা বলে দেবে। এরপরেই তারা কিছুক্ষণ ঘোরাঘুরি করে, আর অবশেষে কিডন্যাপার তাদের বলে পাহাড়ে যাবার জন্য, এবং সেখানে যাওয়ার পরে সে তাদের আবারও কল করবে। পাহাড়ে যাবার পরে কিডন্যাপার তাদের বলে গাড়ির দরজাটা খুলে রেখে আর টাকার ব্যাগটা সেখানেই রেখে তারা যেন রোপওয়েতে চলে যায়। হান এবং জিউন সেটাই করে। তারা গাড়ির দরজা খুলে রেখে রোপওয়েতে চলে যায়, আর ওপর থেকে তারা দেখতে পায় একটা লোক গাড়ির কাছে আসে আর গাড়িটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনও সেই ডিটেকটিভ সেখানেই ছিল, গাড়ির ডিকিতে, আর সে বাকি পুলিশদের খবর দিচ্ছিল। এদিকে পাহাড়ের ওপরে যাওয়ার পরে হান আর জিউন জিহানকে সেখানে খুঁজে পায় না।
এদিকে রাত হয়ে গেলেও সেই পুলিশের আর কোনো খোঁজ পাওয়া যায় না। তার সাথে আর কোনো যোগাযোগও করা যাচ্ছিল না। তারা সবাই টেনশনে পড়ে যায়। পরের দিনই দেখা যায় নির্জন একটা জায়গাতে সেই পুলিশকে নগ্ন অবস্থায় বেঁধে রাখা হয়েছিল। যখনই তার জ্ঞান ফেরে সে সাথে সাথে পুলিশকে কন্ট্যাক্ট করে। বাকিরা জিজ্ঞেস করে কিডন্যাপার কোথায়, আর সেই বা এখন কোথায়। সেই ডিটেকটিভ বলে আসলে যখন গাড়ির ডিকি ওপেন করা হয়েছিল সাথে সাথে তাকে অজ্ঞান করে দিয়েছিল, যার ফলে কিডন্যাপার কোথায়, তাকে কিভাবে এখানে নিয়ে আসা হয়েছে কিছুই সে জানে না। এতে তারা আবারও হতাশ হয়। এদিকে হান যাকে জেলে পাঠিয়েছিল পুলিশ তাকে ডেকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য। আর তাকে জিজ্ঞেস করে যেদিন কিডন্যাপ হয়েছিল সেই দিন সে কোথায় ছিল, কি করছিল। আর সেই লোকটাও প্রমাণসহ বলে দেয় সেদিন সে অন্য শহরে ছিল এবং অন্য কাজে ছিল, যার ফলে বাধ্য হয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে ফরেন্সিক অফিসাররা একটা মিটিং করছিল, আর সেখানে একজন বলে ভয়েস কখনোই 100% ম্যাচ করা সম্ভব নয়। যেহেতু পুলিশের কাছে কিডন্যাপারের ভয়েস ছাড়া আর কোনো প্রমাণই ছিল না, তাই শুধুমাত্র ভয়েস দিয়ে কোনোভাবেই এই কিডন্যাপারকে ধরা সম্ভব নয়। এইদিকে হানও প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। সে জিহানকে হয়তোবার ফিরে পাবে না, এই জন্য গাড়িটা সে প্রচণ্ড জোরে চালাতে থাকে। আসলে গাড়ির ডিকিতে তখন একজন পুলিশ অফিসার ছিল, আর এই জন্য সে প্রচণ্ড ঝাঁকুনি খাচ্ছিল। আর হান সেটাই চাইছিল, আসলে সে তার রাগ পুলিশের উপরে ঝাড়ছিল। কিছুক্ষণ পরে কিডন্যাপার আবারও তাকে কল করে। হান বলে তুমি তো টাকা পেয়েই গেছো, তাহলে আমার ছেলেটাকে কেন ছেড়ে দিচ্ছ না? কিডন্যাপার বলে তুমি আমার কথা রাখোনি, যেমনটা হবার কথা ছিল তেমনটা হয়নি। তুমি পুলিশকে জানিয়েছো, আর এই জন্য এখন আমি তোমার ছেলেকেই মেরে ফেলবো। হান কান্নাকাটি শুরু করে আর বলে তুমি এমনটা করো না, জিহানকে ছেড়ে দাও, দরকার পড়লে আমি তোমাকে আরো 100কে দেব। অবশেষে কিডন্যাপার মেনে যায় আর বলে ঠিক আছে, আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। এদিকে ফোন রাখার পরে হান অনেক বেশি হতাশ হয়ে পড়ে। আফসোস করতে থাকে সেই দিন পুলিশকে নিয়ে যাবার জন্য। এদিকে গাড়ির ডিকি থেকে বের হয়ে আসে সেই পুলিশ। হানের সাথে সে কথা বলতে থাকে আর বলে তোমার রাগের কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু আমারও কিছু করার ছিল না। তখন আমার হাতে কোনো গানও ছিল না, যদিও আমি মনে করেছিলাম আমি গান ছাড়াই সে কিডন্যাপারকে ধরে ফেলতে পারবো, কারণ এমন গান ছাড়া আমি অনেক মানুষকে মেরেছি। সবাই আমাকে এই জন্য রুথলেস বলতো, আর আমিও মনে মনে অনেক গর্ব করতাম, ভাবতাম আমি যা ইচ্ছে তাই করতে পারি। কিন্তু দেখো আজকে আমার অবস্থা। আসলে গড আমাকে শাস্তি দিয়েছে। একজন সাধারণ কিডন্যাপার আমাকে নগ্ন অবস্থায় ফেলে রেখে গিয়েছিল। কথাগুলো শুনে হানেরও সেই পুলিশের উপরে মায়া হতে শুরু করে, কারণ সেই পুলিশ অফিসারও এই কেসে অক্লান্ত পরিশ্রম করেছে। এই কয়েকদিন সে বাড়িতেও ফেরেনি। সেই পুলিশ অফিসার হানকে বলে আমার উপরে তোমার রাগ করাটা স্বাভাবিক, কারণ অনেক সময় পুলিশ ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। এইদিকে দেখা যায় এখন আর কিডন্যাপার ফোন করে না, সে জিউনকে একটা চিঠি লেখে। আর সেই চিঠিতে লেখা ছিল তাকে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে আসতে হবে। আর এবার সে আর কোনো ভুল যেন না করে। এবার যদি সে ঠিকঠাক মতো টাকাটা পেয়ে যায় তাহলে সে জিহানকে ছেড়ে দেবে। জিউনও সেটাই বিশ্বাস করে নেয়, আর পুলিশকেও সে বোকা বানায়, বলে সে চার্চে যাচ্ছে প্রার্থনা করার জন্য। এদিকে হান সেখানে আসার পরে যখন জানতে পারে যে জিউন বাড়িতে নেই, সে দৌড়ে চার্চে চলে আসে। আর চার্চে এসে জিউনকে না পেয়ে সে বুঝতে পারে কিডন্যাপার হয়তোবা জিউনকে ডেকে নিয়ে গেছে কোথাও। সে তাকে খুঁজতে শুরু করে পাগলের মতো। এদিকে জিউন গাড়ি নিয়ে বের হয়েছিল, কিন্তু গাড়িটা জ্যামে আটকে পড়তেই সে গাড়ি রেখেই দৌড়াতে শুরু করে। আসলে সেই চিঠিতে জিউনকে একটা ময়লার ডাস্টবিনের কথা বলা হয়েছিল, আর সেটার ভেতরে একটা কাগজে লেখা থাকবে তাকে পরবর্তীতে কোথায় যেতে হবে। কিন্তু জিউন দূরে থেকে দেখতে পাচ্ছিল সেই ময়লার ডাস্টবিনটা একটা ছেলে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। জিউন দৌড়ে সেখানে চলে আসে আর সেই ছেলেটাকে কোনো মতে থামিয়ে নেয়, আর ময়লার ডাস্টবিন থেকে কাগজটাও উঠিয়ে নেয়। সেখানে লেখা ছিল এবার জিউনকে যেতে হবে নির্দিষ্ট একটা বড় বিল্ডিং এর ওপরে। জিউন সেটাই করে। জিউন সেই বিল্ডিং এর কাছে দৌড়ে চলে আসে, আর এরপরে উপরে ওঠার জন্য যখন সে লিফট ব্যবহার করতে যাবে দেখতে পায় লিফট কাজ করছিল না। আর এই জন্য সিঁড়ি বেয়ে সে দৌড়ে ওপরে উঠতে শুরু করে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে প্রচণ্ড হাঁপিয়ে পড়ে। আর তখনই জিউনের মনে পড়ে জিহানের কথা। বেচারাও ঠিক একই রকমভাবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যেত। সে তাকে সেখানে কল্পনা করে, জড়িয়ে ধরে, কিন্তু জিহান তাকে বলে মা তোমাকে উপরে যেতে হবে। জিহুন তড়িঘড়ি করে ওপরে যায়, কিন্তু সেখানে আবারও একটা চিরকুট ছিল, যেখানে কিডন্যাপার তাকে বলেছিল সে যে টাকাটা নিয়ে এসেছে সেটা তাকে এটিএম বুথ থেকে নির্দিষ্ট একটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। জিউন সেটাই করে, সাথে সাথে এটিএম বুথে চলে যায় এবং টাকা ট্রান্সফার করতে শুরু করে, কিন্তু শেষের পিনকোডটা কাজ করছিল না। এতে সে আবারও ভেঙে পড়ে। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। জিউন বাইরে এসে চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে। একটা সময় সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়।
দেখা যায় জিউনকে উদ্ধার করা হয়েছিল, তাকে বাসায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু তখনও তার জ্ঞান ফেরেনি। এদিকে চার্চের বেশ কয়েকজন লোক তাকে দেখতে এসেছিল। জিউনের যখনই জ্ঞান ফেরে, সে তাড়াতাড়ি উঠে টাকা বের করে ফাদারকে দেয় আর বলে, প্রে করুন আর যাই করুন, যেভাবেই হোক আমার জিহানকে আমার কাছে ফিরিয়ে দিন। এভাবে সে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে। তখনই সেখানে হান চলে আসে আর সেখান থেকে সবাইকে চলে যেতে বলে, আর সে জিউনকে শান্ত করে। এদিকে হানও একেবারেই ভেঙে পড়েছিল, হতাশ হয়ে পড়েছিল। এখন সে জিহানের কথা মনে করতে থাকে, জিহানকে কল্পনা করতে থাকে। তার সাথে কাটানো জিহানের সময়গুলো তার মনে হতে থাকে। কত ভালো সময় কাটিয়েছিল দুইজন। ভেতর থেকে এখন সে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। এইদিকে দেখা যায় পুলিশ আরও একটা লোককে সন্দেহভাজন হিসেবে ধরেছিল, কারণ এই লোকটার ভয়েস কিডন্যাপারের সাথে একেবারেই মিলে যায়। এছাড়া আরও অনেক কারণ ছিল যাতে করে পুলিশ এই লোকটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেখানে ডাকে। হান খবর পেয়ে সেখানে চলে আসে আর সেই লোকটার পায়ে পড়ে বলে, তোমাকে আমি কিছুই বলবো না, তোমার উপরে কোনো কেস তো থাকবে না, তুমি শুধু আমার ছেলেটাকে ফেরত দিয়ে দাও। ঠিক ওই সময়টাতে হানের বাসা থেকে খবর আসে কিডন্যাপার তাকে কল করেছে। অর্থাৎ পুলিশ যে লোকটাকে ধরেছিল সেও আসল কিডন্যাপার নয়। হান সরাসরি বাড়িতে চলে যায়। এদিকে পুলিশ ইনভেস্টিগেশন থেকে আরও জানতে পারে, হান যখন কিডন্যাপারের কাছে জিহানের সাথে কথা বলার জন্য অনুরোধ করেছিল, তখন জিহানকে কথা বলিয়ে দেওয়া হয়েছিল আর পুলিশ সেটা রেকর্ড করে ফেলেছিল। কিন্তু জানা যায় সেটা জিহানের সরাসরি ভয়েস ছিল না। কিডন্যাপার আসলে জিহানের ভয়েসটা ট্যাপ রেকর্ডারে রেকর্ড করেছিল আর সেটাই টেলিফোনের মধ্যে চালিয়ে দিয়েছিল। আর এই বিষয়টা যখন হান জানতে পারে, সে আরও বেশি হতাশ হয়ে পড়ে। এভাবেই ২৬তম দিন চলে যায়। এখনও জিহানকে উদ্ধার করা সম্ভব হয়নি। সেই দিন দুপুরবেলাতেই কিডন্যাপার কল করে। হান বলে, ৩০ মিনিট পরে কল করো, আমি খাবার খাচ্ছি। সে ফোন রেখে দেয়। জিউন এতে প্রচণ্ড রেগে যায় আর বলে সে কিভাবে এভাবে আশা ছেড়ে দিতে পারে। জিউন বাইরে বের হয়ে আসে। হান বাইরে চলে আসে। গাড়িতে আসতেই কিডন্যাপার আবারও তাকে কল করে এবং জিহানের ভয়েস শোনায়। এতে হান আবারও আশার আলো দেখতে পায়, হয়তোবা তার ছেলে জিহান এখনো বেঁচে আছে। কিডন্যাপার হানকে এবার অন্য একটা লোকেশনে আসতে বলে। আসলে সেই দিন জিউন পিনকোডের কারণে টাকাটা আর দিতে পারেনি, যার ফলে কিডন্যাপার আবার আজকে নতুন একটা জায়গায় ডাকে হানকে। হান সেখানেই যাচ্ছিল টাকা নিয়ে, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে আবারও ঠিক একই রকমভাবে সে টাকার ব্যাগটা নিয়ে দৌড়াতে শুরু করে। আসলে এবার হানকে একটা মেলায় যেতে বলা হয়েছিল আর সেখানেই টাকা এক্সচেঞ্জ করা হবে এবং জিহানকে ফেরত দেওয়ার কথা রয়েছে। মেলায় যাওয়ার পরেই হানকে বলা হয়েছিল একটা নির্দিষ্ট জায়গায় টাকা রাখার জন্য, এছাড়া অন্য একটা রাইডে গেলেই সে জিহানকে খুঁজে পাবে। হান এবার সেটাই করে, কোনো ভুল করে না। কিন্তু সেই রাইডে যাবার পরে সেখানে সে আর জিহানকে দেখতে পায় না। আর এভাবেই ৪০তম দিন কেটে যায়, কিন্তু এখনও জিহানকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এরপরেই হানের কাছে খবর আসে জিহানকে খুঁজে পাওয়া গেছে। পুলিশ তার লাশ নদী থেকে উদ্ধার করেছে। সেখানে লাশের সাথে একটা ট্যাপ রেকর্ডারও ছিল। আসলে কিডন্যাপার জিহানকে কিডন্যাপ করার সাথে সাথেই তার ভয়েস রেকর্ড করে ফেলেছিল আর সেটা দিয়েই তারা পুলিশ এবং হানকে বোকা বানাচ্ছিল। হান আর জিউন দুজনেই শোকে পাথর হয়ে যায়। এদিকে জিউন তো এতটাই শোকে কাতর হয়ে গিয়েছিল, সে এখনও জিহানকে জীবিতই মনে করে। সে মনে করে জিহান বাসায় ফিরে আসবে। হান তাকে শান্ত করার চেষ্টা করে, তার কাছে যায়, তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, যাতে করে এই শোকটা সে কোনোভাবে কাটিয়ে উঠতে পারে। কিন্তু জিউন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে তার শুধু জিহানকেই লাগবে, সে অন্য কোনো বেবি চায় না। এর কয়েকদিন পরেই দেখা যায় জিহানকে যেখানে আটকে রাখা হয়েছিল, কিডন্যাপার জায়গাটা খুঁজে পেয়ে যায়। হান এবং সেই পুলিশ অফিসার সেখানে চলে আসে। হান সেখানে বসে তার সাথে কথা বলতে থাকে। হান বলে, যখন আমি জিহানের সাথে থাকতাম আমি তার সাথে পুরোপুরি সময় কাটাতে পারতাম না, ব্যস্ত হয়ে পড়তাম কাজে। আমার মনে হচ্ছিল আমি তো আমার সব দায়িত্বগুলো পালন করেই ফেলেছি, কিন্তু আমার তাকে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল। জিহানের কথা ভেবে আবারও সে টুকরে টুকরে কাটতে শুরু করে। সেই পুলিশ ডিটেকটিভ তাকে শান্ত করে। এরপরে বেশ কয়েকদিন কেটে যায়। হান আবারও কাজে ফিরেছে আর এবার সে একটা নিউজ পড়বে সেই কিডন্যাপারের ব্যাপারে। আসলে তারা চাইছিল সেই ভয়েসটা সবার মধ্যে ছড়িয়ে দেবার জন্য। যদি কেউ সেই ভয়েসটা চিনতে পারে তাহলে হয়তোবা কিডন্যাপারকে ধরাটা সহজ হয়ে যাবে। হান সেই নিউজটা পড়ছিল আর পুরো ঘটনা বর্ণনা করতে গিয়ে আবারও তার জিহানের কথা মনে পড়ে। সে সেই শোয়ের ভেতরেই কাঁদতে থাকে, কিন্তু তারপরও ক্যামেরাটা তার দিকে সরানো হয় না, কারণ এই ইমোশনাল দৃশ্যটা দেখার পরে সেই শোটারই বেনিফিট হবে, সেই চ্যানেলেরই বেনিফিট হবে, আর এই জন্য সেই শোটা কন্টিনিউ করা হয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আর এরপরেই আসল সিরিয়াল কিলারের স্কেচ দেখানো হয়, তার ভয়েস শোনানো হয়।
1991 সালে সেই ভয়েসটা রেকর্ড করা হয়েছিল। এছাড়া পুলিশ কিডন্যাপারের একটা সম্ভাব্য স্কেচও তৈরি করেছিল। কয়েক হাজার পুলিশ মিলে এই কেসটা তদন্ত করেছিল। এছাড়া 480 জন সাসপেক্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু কারো বিরুদ্ধেই সঠিক প্রমাণ পাওয়া যায়নি। আর 2006 সালে ক্রাইম লিমিটেশন অফ টাইম শেষ হয়ে যায়, অর্থাৎ সেই কিডন্যাপারকে চাইলেও পুলিশ আর ধরতে পারবে না। আর এরপরেই 2007 সালে এই বিষয়ের উপরে মুভি তৈরি করা হয়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।